ফারজানা লিমন আপু ভালো আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নওরিন আপু আপনার কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রুহুল ভালো আছো ভাই? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নওরিন আপু কি বিজিএস এর প্রস্তুতি শুরু করেছেন? না ভাই, এখনো শুরু করি নাই। সময় তো নাই, শুরু তো করতে হবে। ভাইয়া কোন বইটা বললে ভালো হয় এটা আমি ঠিক জানি না, তো এই জন্য বলছিলাম আর কি। আপনি বার কাউন্সিলের জন্য কোন বই পড়তেছেন, আইন পাঠ নাকি পিলি মাস্টার? ভাইয়া পিলি মাস্টারটা পড়তেছি। আপনি ওই আইন পাঠটা কিনে নিন, ঠিক আছে? বিজিএস এর জন্য আইন আচ্ছা পাঠ 2 আছে, বুঝছেন, ভলিউম 2 আছে। আচ্ছা ভাইয়া। ওইটা কিনে নিন। আচ্ছা ভাইয়া, thank you। আর এর পাশাপাশি বেয়ার অ্যাক্ট পড়তে হবে বিজিএস এর জন্য। বেয়ার অ্যাক্টের বিকল্প নাই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। বিজিএস এর জন্য কি আপনার কি কোনো শিট করা আছে? বিজিএস এর জন্য সিট আছে, ঠিক আছে, সবগুলোই আছে। এখন ওইগুলো যদি কেউ নিতে চায় সেটা তো আসলে মানে এই মুহূর্তে দেওয়া খুবই টাফ, বা আমার বাসায় এসে নিতে হবে। আমার আসলে শিডিউল এত পরিমাণ টাইট হয়ে আছে, কোনটা থেকে কোনটা মেনটেন করবো মুশকিল হয়ে যায়। সমস্যা নাই, তারপরে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমি দেখবো না। আমার লাগবে ভাই, আমার খুব আচ্ছা দরকার আর সমস্যা কি। নাই, দেবো না। সুমন ভালো আছো? ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। ভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তাসনিম ভালো আছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক মাশাল্লাহ। শারমিন ভালো আছেন? মিম ভালো আছেন? জি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম শুনতে পাচ্ছেন? মিম রহমান শুনতে পাচ্ছেন? মিরাজ ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই সেকশন 96টা একটু বলবেন আবার? কত দাঁড়াটা? 96 ভাই। শুধু 96? আচ্ছা। আপনারা এখানে যারা আছেন গাজীপুর কারো বাসা আছে? গাজীপুর কারো বাসা নাই? গাজীপুর না, আমি তো গাজীপুরের থেকে একটু দূরে থাকি আর কি, টাঙ্গাইল কাটাইলে। ও আচ্ছা। আগামীকালকে গাজীপুর কোর্টে থাকবো। একটা আসামির জামিন করাইতে হবে ইনশাল্লাহ, হয়তো হয়ে যাবে। এই জন্য শুনেছিলাম কেউ আছেন কিনা গাজীপুরের। ভাই আপনি না ঢাকা পারেন, তাহলে গাজীপুর কি পারা যায় একই সাথে দুই আদালতে? এটা ওই গাজীপুর কোর্টের অ্যাডভোকেটের দিয়ে আর কি, ওকালতনামা দেওয়া শুনানি করব আমি আর কি। সমস্যা নাই, করা যায়। লোকমান ভাই, তারপর লতিফ ভাই, আহ, মমিন ভাই, আরও কয়েকজন আছে। তারা তো এখনো আসলো না।
রুকসানা আপু, আমরা আর 1 মিনিটের মধ্যে শুরু করব, ঠিক আছে? জাস্ট মিনিট, আমরা একটু হোল্ড করেন। ভাই আমাদের এভিডেন্স এক পরীক্ষাটা কি পুনরায় নেবেন নাকি লেট হবে ভাই? এভিডেন্স অ্যাক্ট, হ্যাঁ ভাই, অনেকদিন হয়েছে পড়ছি তো, মনে নাই কিন্তু ভাই। অনেক দিন না, আমরা এই এভিডেন্স অ্যাক্ট শেষ করেই কিন্তু আমরা কিন্তু ইসে আসছি, ফৌজদারিতে আসছি নাকি দণ্ডবিধি শেষ করে আসছি। ভাই মাঝে 10 দিন 15 দিন গ্যাপ পড়লে মনে হয় যেন ভাই কিছুই মনে নাই, আবার ধরা লাগে ভাই। এমন না, একটা মাঝে অবস্থা আবার হয়ে গেছে। 2টা সাবজেক্ট রিভাইজ হয়ে গেছে না, মানে এই জন্য ব্রেনে নাই আর কি। আচ্ছা, আমি আমাদের সুনির্দিষ্ট রিভাইজ করা হয়েছে না মাঝখানে। এই মাসের শেষের দিকে আপনাদের আমি রিভিশন দেওয়াবো, সমস্যা নাই। আপনারা ভাই তামাদিয়ার সুনির্দিষ্ট প্রতিকার আইন মোটামুটি কিন্তু হয়েছে ভাই, মোটামুটি পাস করার মতো নাম্বারটা মোটামুটি সবাই মনে হয় সংগ্রহ করতে পারবে। এখন যদি আবার এভিডেন্সটা ওইভাবে নিতেন আর দণ্ডবিধি এই 4টা হয়ে যেত তাহলে আমাদের রিভিশন কি ধাপে কোনটা ধাপে। কোনটা হয়েছে? দণ্ডবিধির হয়েছে, ইসে সুনির্দিষ্ট প্রতিকার আইনের হয়েছে, তামাদি আইনের বাকি আছে, তাই না? না, তামাদি হয়েছে, তামাদি আর সুনির্দিষ্ট এই 2টা হয়েছে। এই দুইটা হয়েছে, তাই ভাই তো? দণ্ডবিধি হয় নাই তো? দণ্ডবিধি রিভিশন হয় নাই। আচ্ছা, আমি এই মাসের শেষের দিকে, বুঝছেন, এই মাসের শেষের দিকে আমি একটু মানে কিছুদিন আর কি 4-5 দিন মতো একটু ছুটিতে থাকবো। ওই ছুটিতে আপনাদের আমি এই শিডিউলগুলো মেনটেন করব, রিভিশনগুলো কভার করবো। সো আপনারা এখন পড়তে থাকেন, আপনাদের তখন কিন্তু 2 দিন পর পর আমি পরীক্ষা নিব, ঠিক আছে? মাঝে 1 দিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা নিয়ে আপনার এটা শেষ করব, তারপরে গিয়ে আবার ঢাকাতে ব্যাক করে আমি ক্লাস নেওয়া স্টার্ট করব। সুতরাং এই জন্য আমি রিভিশনগুলো আমি আপাতত স্টপ রাখছি, ক্লাসটা একটু বেশি নিচ্ছি, ঠিক আছে? ভাই ভাই 2 দিন পর পর কি ফুল বই থেকে পরীক্ষা দিতে পারবো ভাই নাকি ফুল বই থেকে পরীক্ষা নিব না, ফুল বই থেকে পরীক্ষা নিব না, আমি গ্যাপ দিয়ে দিয়ে নিব, ঠিক আছে? আমি ওই অর্ধেক অর্ধেক করে ভাগ করে করে নিব, ঠিক আছে? আমার সব কিছুরই প্ল্যান আছে, ঠিক আছে? আপনাদের জন্য সুইটেবল যেটা আমি সেটাই করব, আপনাদের বিপদে কখনো ফেলবো না আমি। আচ্ছা, আমরা পড়ালেখায় ফিরে যাই, ঠিক আছে? পড়ালেখায় ফিরে যাই। আমাদের সুমন বলছে যে 96 ধারাটা একটু বলার জন্য। আমরা 96 ধারাটাতে আবার একটু যাই। দেখেন, 2টা জিনিসকে হাজির করার জন্য আদালত কি করতে পারে? তল্লাশি পরোয়ানা দিতে পারে। একটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে মানে পার্সনকে হাজির করার জন্য, আবার কোনো দলিল বা কোনো বস্তু হাজির করার জন্য। এখন ধরেন অনেক সময় দেখা যায় যে অনেকের ওয়াইফ আটক করে রাখছে, যেমন ধরেন যে সুমন বিয়ে করছে, সুমনের ওয়াইফকে কি করছে? তার শ্বশুরবাড়ির লোকজন আটকায় রাখছে, সুমনের কাছে আসতে দিচ্ছে না। তখন আপনি কি করবেন? তখন আপনি এই 100 ধারাতে কি করবেন? তাকে উদ্ধারের জন্য একটা মামলা করবেন, এই ফৌজদারি কার্যবিধির 100 ধারাতে। আবার ধরেন কোনো দলিল কারোর কাছে কি আছে, সেই ব্যক্তি আটক করে আছে, যেমন ধরেন যে শারমিন সুলতানা, তার নামে তার বাবা একটা উইল করে গিয়েছিল, যে ধরেন যে ওই উইলের আপনার 10% জমি শারমিন সুলতানা পাচ্ছে, কিন্তু এই উইলের যে মূল পেপারসটা, এটা তার এই শারমিনের মামা বা অন্যান্য যারা আছে তারা লুকায় রাখছে, তারা দিচ্ছে না। তখন শারমিন কি করবে? এই 96 ধারাতে এই কোনো দলিল উদ্ধারের জন্য বা হাজিরের জন্য মামলা করবে, ঠিক আছে? তাহলে কোনো দলিল অথবা কোনো বস্তু হাজির করার জন্য, কোর্টে হাজির করার জন্য, বিফোর দ্য কোর্ট হাজির করার জন্য কি করা যাবে? আপনার এই যে 96 ধারাতে মামলা করা যাবে। যদি ব্যক্তি হয় তাহলে হবে 100 ধারাতে, আর যদি কোনো বস্তু হয় বা দলিল হয় তাহলে সেটা চলে যাবে আপনার 96 ধারাতে, ঠিক আছে সুমন? হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা 106 ধারাতে চলে যাব।
107 ধারা 6 ধারাতে, তারপরে 107 ধারা থেকে আমরা মুসলেকার যে চ্যাপ্টারটা আছে মুসলেকার চ্যাপ্টারটা আমরা শেষ করব। তারপরে আমরা 144 ধারা 145 ধারা এটাই পর্যন্ত আমরা আজকে শেষ করব। দেখেন মুসলেকা কেন দেওয়া হয়। সাধারণত যে অপরাধগুলো আমল অযোগ্য, সাধারণ নর্মাল কোনো অপরাধ, যেমন কেউ কাউকে হুমকি দিচ্ছে, যেমন মুক্তা নওরিনকে বলতেছে তোরে আমি মেরে ফেলা দেবো, তুই আমার সামনে আসলে বার তোরে খুন করে ফেলা দেবো, তোরে গুম করে ফেলাই দিব, ঠিক আছে, মানে মারে নাই, নট টু বি হার্টেড, শুধুমাত্র আপনার কি করতেছে, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে এবং মারার একটা আশঙ্কা তৈরি করতেছে। যদি এরকমের কোনো অপরাধ যদি কেউ করে থাকে বা কারো দ্বারা কোনো অপরাধ সংগঠিত হইতে পারে, কারো দ্বারা কোনো অপরাধ সংগঠিত হইতে পারে, এরকমের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে যে ব্যক্তির আপনার এই যে এই ধরনের হুমকি ধামকির আন্ডারে পড়বে বা যাকে দেওয়া হচ্ছে, সেই ব্যক্তি কি করতে পারে, এই 107 ধারাতে কি করতে পারে, আপনার মুসলেকা দেওয়ার জন্য মামলা দায়ের করতে পারে। মুসলেকাটা কীরকম হবে, যে আমি হুমকি দামকি দেয় নাই, ভবিষ্যতেও দিব না, দিলে আইন আদালত আমলে আসিবে, আইন আমলে আসিবে। যেমন তাহলে এই কথাটা কি আসতেছে, যে আমি হুমকি দামকি দেই নাই, ভবিষ্যতেও দেব না, যদি আমি হুমকি দামকি দিই তাহলে আইন আমলে আসিবে। আইন আমলে আসিবে বলতে আমি আইনের আওতাধীন চলে যাব, আমার শাস্তি হবে। এইটা হচ্ছে যে ব্যক্তি হুমকি দামকি যার বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে, যে এই মামলার আসামি, সে হলো এই কথাটা কোর্টে এসে বলবেন, এই কথাটা বলে মুসলেকা সম্পাদন করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দেখেন মুসলেকা দুই প্রকার, একটা হচ্ছে শান্তি রক্ষার ক্ষেত্রে মুসলেকা, আর একটা হচ্ছে সৎ আচরণের জন্য মুসলেকা, ঠিক আছে। একটা হচ্ছে শান্তি রক্ষার জন্য মুসলেকা আর একটা সৎ আচরণের জন্য মুসলেকা। দেখেন শান্তি রক্ষার জন্য মুসলেকা আবার দুই প্রকার হয় বা দুই সময়ে দেওয়া যায়, একটা হচ্ছে আপনার দণ্ডিত হওয়ার পরে আর একটা অন্যান্য ক্ষেত্রে। যেমন ধরেন 106 ধারাতে বলতেছে যদি কোনো ব্যক্তি দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার ক্ষেত্রে কি করবেন, মুসলেকা দিতে পারবেন। যখন কোনো ব্যক্তি দণ্ডবিধির অষ্টম অধ্যায়ের অধীন বর্ণিত আপনার 143, 149, 153 ক, 154 ধারায় শাস্তিযোগ্য অপরাধ ব্যতীত আঘাত বা শান্তি ভঙ্গের সম্ভাবনা সম্বলিত অন্য কোনো অপরাধ বা অপরাধ করতে সহযোগিতা করে ভীতি প্রদর্শন করে, তাহলে কি হবে, আপনার হাইকোর্ট ডিভিশন, সেশন জজ কোর্ট, তারপরে আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট কি করতে পারেন, এই দোষী সাব্যস্ত হয় তখন উক্ত আদালত 3 বছরের জন্য কি করতে পারবে, মুসলেকা সম্পাদনের জন্য বলতে পারবেন। তাহলে মুসলেকা আপনার 106 ধারাতে কতদিন হবে, 3 বছরের জন্য মুসলেকা দিতে পারবেন। এখান থেকে আপনার এই বিস্তারিত কে কী করলো এইটার ডেটো ডিটেলস পড়ার দরকার নাই, আপনারা শুধু মনে রাখবেন যে দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার ক্ষেত্রে মুসলেকা, এটা বলা আছে 106 ধারাতে, কোন আদালত আপনার এই মুসলেকার দেওয়ার আদেশ দিতে পারেন এইটা পড়বেন। আর মুসলেকার মেয়াদ সর্বোচ্চ কয় বছরের জন্য দিতে পারবেন, 3 বছরের জন্য। জামিনদার সহ বা জামিনদার ব্যতীত কি করতে পারবেন, এই মুসলেকা সম্পাদন করতে পারবেন। আবার দেখেন 106 ধারাতে মুসলেকার আদেশ যে দিবেন সে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সে নির্বাহী ম্যাজিস্ট্রেট না। আমরা জানি যে 107 ধারার মামলা বা এই মুসলেকার মামলা সাধারণত এডিএম কোর্টে হয়ে থাকে, কিন্তু 106 ধারাটা হচ্ছে দণ্ডিত হওয়ার পরে মুসলেকা, সেই ক্ষেত্রে এই দণ্ডিত হওয়ার পরে মুসলেকা আপনার কে দিবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিবেন, নট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধরেন কোনো ব্যক্তি আপনার দণ্ডিত হওয়ার পরে আপনার মুসলেকা দিল, মুসলেকা দেওয়ার পরে এবং অন্য কোনো কারণে যদি তার যে কারাদণ্ড ছিল সেটা যদি বাতিল হয়, তাহলে অটোমেটিকলি মুসলেকাও বাতিল হয়ে যাবে। দেখেন আপিল আদালত এবং রিভিশন আদালত প্রয়োগকারী হাইকোর্ট বিভাগ ও ধারা অনুযায়ী মুসলেকার আদেশ দিতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার হাইকোর্ট, সেশন জজ কোর্ট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কী করতে পারবেন, 106 ধারাতে মুসলেকার আদেশ দেওয়ার জন্য এডিএম কোর্ট, আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে
ইম্পোর্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে যে 107 ধারাতে চলে যান, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার ক্ষেত্রে মুচলেকা। আমরা দেখলাম যে মুচলেকা দুই প্রকার, একটা হচ্ছে আপনার শান্তি রক্ষার ক্ষেত্রে আর সৎ আচরণের জন্য, আরেকটা হচ্ছে আপনার দণ্ডিত হওয়ার পরে আর অন্যান্য ক্ষেত্রে মুচলেকা। যদি কোনো ব্যক্তি আপনার অপরাধ করতে পারে বলে এরকম কোনো সন্দেহ থাকে, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে জেলা ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 1 বছরের জন্য কি করতে পারবেন? মুচলেকা সম্পাদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার মুচলেকা দিবেন কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা আপনার এখান থেকে 107 ধারাতে আর বিস্তারিত পড়ার দরকার নাই, আমি তারপরে চলে যাব। দেখেন 108 ধারাতে রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচারকারীকে মুচলেকার নির্দেশ। মানে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রবিরোধী বা আপনার মানে স্যাডিশন, যেটা হচ্ছে আমাদের 124-এর কতে দণ্ডবিধির, এই রাষ্ট্রদ্রোহিতামূলক যদি কোনো কার্যক্রম যদি কেউ করে থাকে তাহলে তার 1 বছরের জন্য কি করতে পারেন? মুচলেকা প্রদানের আদেশ দিতে পারবেন। তারপর দেখেন 110 ধারাতে 109 ধারাতে চলে যান। ভব ঘুরে বা সন্দেহজনক ব্যক্তিকে সৎ আচরণের জন্য মুচলেকা। ভব ঘুরে বা আপনার সন্দেহভাজন এরকম কোনো ব্যক্তিকে মুচলেকার জন্য আদেশ দিতে পারবেন। এটা আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এইটা আপনার 1 বছরের জন্য মুচলেকার আদেশ দিতে পারবেন। তারপর দেখেন 110 ধারা অভ্যাসগত অপরাধীদের সৎ আচরণের জন্য মুচলেকা সম্পাদনের জন্য নির্দেশ প্রদান করা। যারা অভ্যাসগতভাবে কোনো অপরাধ করে থাকেন তাদেরকে মুচলেকার জন্য আপনার 110 ধারাতে আদেশ দিতে পারবেন। এটা হচ্ছে আপনার ধরেন যে এই মুচলেকার এই যে অধ্যায়টা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আপনাদের পড়তে হবে, ওইগুলো আমি বলে বলে যাব। তারপর দেখেন এই 107 ধারা এবং 106 ধারা এবং 108 ধারা বিনাশ্রম কারাদণ্ডতে আপনার কি করতে পারবেন? দিতে পারবেন বিনাশ্রম কারাদণ্ড। তারপর আপনার 109 এবং 110 ধারা জামিনদার সহ, আর আপনার 107 ধারা এবং 123 ধারা জামিনদার সহ এবং জামিনদার ছাড়া কী করতে পারবেন? মুচলেকা দিতে পারবেন। কিন্তু 109 ধারা এবং 110 ধারাতে অবশ্যই জামিনদার প্রয়োজন। এখানে আপনার সশ্রম এবং বিনাশ্রম উভয় কারাদণ্ড ক্ষেত্রে আপনার ই করতে পারবেন। আর এখানে এই 106 ধারাতে হলো 3 বছরের জন্য, আর 110 ধারাতে আপনার 3 বছরের জন্য মুচলেকা দিবেন। বাকি অন্যান্য সকল ক্ষেত্রে আপনার 1 বছরের জন্য মুচলেকা সম্পাদন করবেন। ঠিক আছে, তাহলে এই যে 106 ধারা আর 110 ধারা এই দুইটা মুচলেকা সম্পাদন করবেন 3 বছরের জন্য, আর বাকি অন্যান্য যে ধারাগুলো আছে ওইগুলোতে আপনার 1 বছরের জন্য মুচলেকা সম্পাদন করবেন। তারপরে দেখেন 118 ধারাতে চলে যান। 118 ধারাতে চলে যান। এখন জামানত প্রদানের নির্দেশ বা আদেশ। 106 থেকে 110 ধারা পর্যন্ত বিধানসভাকে ম্যাজিস্ট্রেট উক্ত নির্দিষ্ট পরিমাণ, তবে অত্যাধিক নয়, এরকম একটা জামানত প্রদানের নির্দেশ প্রদান করতে পারবেন। এখন মুচলেকা বা জামানতের বিরুদ্ধে উক্ত আপিল করা যাবে, অর্থাৎ দায়রা আদালতে আপিল করা যাবে। এখন নাবালক হলে জামিনদার উক্ত বন্ড সম্পাদন করবেন। এখন ধরেন এই যে আপনার 118 ধারার প্রতিকার কি আপিল, তাহলে এই যে 100 ধারার প্রতিকার আপিল, এইটাতে আপনার একটু 3 স্টার দিয়ে রাখবেন। আমি আপনাদের বলেছি যে ফৌজদারি কার্যবিধির হাতে গোনা কয়েকটা ধারার প্রতিকার হচ্ছে আপিল, আর বাকি সকল ক্ষেত্রে রিভিশন করতে হয়। আপনি ফৌজদারি কার্যবিধিতে যতগুলো আদেশ হয়, ফৌজদারি কার্যবিধির অধীন ক্রিমিনাল মামলাতে বেশিরভাগ আদেশে আপনি কি করতে পারবেন? রিভিশন করতে পারবেন, কিন্তু আপিল করতে পারবেন না। আপিল করতে পারবেন খুবই লিমিটেড কতগুলো সেক্টরে। এখন তাহলে আমরা 118 ধারাতে আমরা আপিল পাইলাম, তাহলে 118 ধারাতে আপনারা কী করবেন? আপিলের একটা বিধান আছে, এটা আপনারা 3 স্টার দিয়ে রাখবেন। এখন আমি আপনাদের বলবো, ধরেন অ্যাজ এ অ্যাডভোকেট ধরেন আপনি একজন অ্যাডভোকেট, এখন আপনার কাছে একজন লোক আসলো যে আপনার মুখটা আমাকে হুমকি ধামকি দিচ্ছে, আমি এখন কি করতে পারি? তখন আপনি কি বলবেন যে আপনার এই যে মুচলেকা সম্পাদনের জন্য একটা মামলা করেন। তখন আপনি মামলা লিখবেন কত,
107 ধারা এবং 117 সিতে, 107 এবং 117 সিতে এই যে আপনার 107-এ যে বিধানটা আছে আইন, এটা হচ্ছে আপনার 117 সিতে আপনার বন্ডের যে বিধানটা আছে, এটা হচ্ছে আপনার 117 সিতে বন্ডের যে আপনার বিধানটা দেওয়া আছে। ঠিক আছে, এটা গেল। এখন আমরা চলে যাব 123 ধারাতে চলে যান। জামানত প্রদানে ব্যর্থতার ক্ষেত্রে বিধান। ধরেন এই যে আপনার মুচলেখা নিল, আবার কোনো জামানত প্রদানের নির্দেশ দিল। এখন যদি কোনো ব্যক্তি আপনার জামানত প্রদানে ব্যর্থ হয়, উক্ত প্রদত্ত জামানত দিতে যদি কোনো ব্যক্তি ব্যর্থ হয়, তাহলে আদালত তাকে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড প্রদান করতে পারবেন। তাহলে দেখেন আপনারা এই 123 ধারা থেকে কী পড়বেন, শুধু টাইটেলটা পড়বেন, আর এই 3 বছরের কারাদণ্ড দিতে পারবেন যদি জামানত দিতে ব্যর্থ হয়, এর নিচে একটা দাগ দিবেন। এই যে দেখেন, তাহলে এই যে 3 বছরের যদি কারাদণ্ড দিয়ে থাকে, তাহলে কি করতে পারবেন, আপনার রিভিশন দায়ের করতে পারবেন, রিভিশন দায়ের করতে পারবেন। 124-এ চলে যান। জামানত না দেওয়া সত্ত্বেও কারারুদ্ধ ব্যক্তিদের মুক্তি দেওয়ার ক্ষমতা। জেলা ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলে আসামিদের জামানত না প্রদান করা সত্ত্বেও মুক্তি দিতে পারবে। জামানত না দিলেও কে মুক্তি দিতে পারবে? জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারবে। 125-এ চলে যান। জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মুচলেখা বাতিল। জেলা ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে যে কোনো সময় মুচলেখা বাতিল করতে পারবেন। দেখেন, তাহলে দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট আপনার এই আসামির জামানত না প্রদান করা সত্ত্বেও কি করতেছেন, আপনার মুক্তি দিতে পারতেছে। আবার জেলা ম্যাজিস্ট্রেট কি করতেছে, মুচলেখা বাতিল করতে পারতেছে। এই যে এখানে জেলা ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কিন্তু একটা অগাধ একটা ক্ষমতা দেওয়া হয়েছে। সো এই যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, এই ক্ষমতাটা আপনারা একটু ভালো করে এক্সারসাইজ করার জন্য চিন্তা করবেন। তারপর দেখেন, 126-এ চলে যাবেন। জামিনদারের অব্যাহতি। যে কোনো সেক্টরে আপনার যদি কেউ জামিন নেয়, তাহলে কিন্তু কি করতে হবে, একটা জামিনদারের প্রয়োজন হয়। এখন যে জামিনদার, সেই ব্যক্তি, ধরেন কোনো ব্যক্তি যিনি জামিনদার হিসেবে ছিলেন, উক্ত ব্যক্তি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের মাধ্যমে জামিনদার থেকে অব্যাহতি পেতে পারেন। মানে সেই ব্যক্তি সে চাচ্ছে যে আমি জামিনদার আর হবো না, আমাকে অব্যাহতি দেন, তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে জামিনদার না হওয়ার জন্য অব্যাহতির আবেদন করতে হলে তাকে জামিনদার থেকে কি করবেন, অব্যাহতি দিবেন। এটা চলে গেল আপনার এই যে আপনার মুচলেখার যে বিধানটা আছে না, এটা আপনার পুরো যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ না, তবে একটা প্রশ্ন আসতেও পারে, একটা প্রশ্ন আসার মতো। সুতরাং এখান থেকে আপনারা যদি পড়েন, তাহলে একটু আমার নোট বা একটা বই থেকে যতটুকু দেওয়া আছে ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা একটু খুব মনোযোগ সহকারে পড়বেন। আমরা ফৌজদারি কার্যবিধির কিন্তু মূল যে ধারাগুলো, সেগুলো কিন্তু আমাদের এখনও সামনে আছে, যেমন 154, 190, তারপরে আপনার আরও 200 ধারা, 173, 167 ধারা, আরও অনেকগুলো আছে, যেগুলো আপনার মূল যে কার্যক্রমগুলো বা পুরো আইনগুলো নিয়ন্ত্রণ করে, ওইটা আপনার বেশি জানা প্রয়োজন। ঠিক আছে, তারপর চলে যাবে 127 ধারাতে। দেখেন, বেআইনি সমাবেশ আমরা দণ্ডবিধিতেও পড়েছিলাম। কত ধারাতে পড়েছিলাম বলেন তো কেউ? বেআইনি সমাবেশ দণ্ডবিধিতে কত ধারাতে ছিল? 149 ভাই। শুরু হয়েছিল কত ধারা থেকে? 149 ছিল কমন অবজেক্ট। 141 ভাই মনে হয়। হ্যাঁ, 141। তারপর দেখেন যে বেআইনি সমাবেশ, এখানে যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশ করে, তাহলে তাকে কি করতে হবে, ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারবেন। 5 বা ততোধিক ব্যক্তি কর্তৃক সংগঠিত হয় বেআইনি সমাবেশ, তার জনস্বার্থ পরিপন্থী যদি হয়, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত অফিসার কি করতে পারবেন, এই আপনার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারবেন। তাহলে কে নির্দেশ দিতে পারবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই দুইজনের নিচে একটু দাগ দিয়ে রাখবেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার কি করতে পারবেন,
এই বেআইনি সমাবেশ আপনার ভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন। এবার 188 চলে যান, এখান থেকে পড়ার শুধু টাইটেলটা পড়বেন আর পড়বেন যে কে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারবেন। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। হ্যাঁ, বেসামরিক শক্তি প্রয়োগে ছত্রভঙ্গ, এখন যদি কোনো ব্যক্তি যদি বেসামরিক শক্তি প্রয়োগ করে থাকে তাহলে ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারবেন কে? নির্দেশ অনুযায়ী আপনার যদি সরকারি যদি বেআইনি সমাবেশের সদস্যরা ছত্রভঙ্গ না হন তাহলে তাদের ছত্রভঙ্গ করার জন্য থানার ভারপ্রাপ্ত অফিসার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন এবং তাদেরকে গ্রেপ্তার এবং আটক করতে পারবেন। মানে 128টা হচ্ছে আপনার এই যে 187 বেআইনি ছত্রভঙ্গ, আপনার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দিল, তারপরেও ছত্রভঙ্গ করতেছে না, তারা সমাবেশ চালায় যাচ্ছে, তখন কি করবেন? এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কী করতে পারবেন? বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন, তাদের গ্রেপ্তার করতে পারবেন এবং আটক করে রাখতে পারবেন। যে আমরা সরকারি পক্ষ থেকে কি করলো, আপনার এই সমাবেশ না করার জন্য নির্দেশ দিল, যখন নির্দেশ দিল তারা মানতেছে না, না মানলে তাদের কি করবেন? গ্রেপ্তার করবেন, আটক করবেন, বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন। তখন কী করতে? টিয়ার সেল মারে, আর যে পানি মারে, তারপরে আপনার যেগুলো করে এগুলো আপনার বেসামরিক লাঠিচার্জ করে এগুলো আপনার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে থাকে, ঠিক আছে? তখন তারপর আপনার তাদের মধ্যে থেকে কাউকে গ্রেপ্তার করতে পারবেন, আটক করতে পারবেন, এগুলো করতে পারবেন। এখন এই যে এইগুলো করে থাকে কিন্তু আপনার এই যে 128 ধারার ফৌজদারি কার্যবিধির 128 ধারার অধীনে। তারপর দেখেন 129 ধারাতে চলে যান। 129-এ বলতেছে ছত্রভঙ্গের জন্য সামরিক শক্তি প্রয়োগ। যদি নির্দেশ দেওয়া সত্ত্বেও যদি তারা যদি ছত্রভঙ্গ না হয় তাহলে তাদের কি করতে পারবে? এই ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন। এই সামরিক শক্তি প্রয়োগের নির্দেশ দিতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর মহানগর এলাকায় যদি হয় তাহলে হবেন পুলিশ কমিশনার। ছত্রভঙ্গ করার কি করতে পারবেন? নির্দেশ দিতে পারবেন সামরিক শক্তি প্রয়োগ করে। এখন ধরেন মহানগর এলাকাতে পুলিশ কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কি করতে পারেন? এক্সারসাইজ করতে পারেন। এটা কোথায় বলা আছে বলেন তো? কেউ বলতে পারবেন? যারা বিজিএস প্রস্তুতি নেবেন বা নিতে চান তাদের বলা উচিত বা বলতে পারা উচিত, বলেন। পুলিশ কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কি করতে পারবেন? এক্সারসাইজ করতে পারবেন। এটা স্পেশাল পাওয়ার একটা বলা আছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনাদের এখান থেকে আপনারা 187 পেলেন যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া, তারপরে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ, 88 হচ্ছে বেসামরিক শক্তি প্রয়োগ, আর 29-এ হচ্ছে সামরিক শক্তি প্রয়োগ। সো এই দুইটা আপনারা একটু করবেন। এই তিনটা ধারা কিন্তু আপনারা লিটারালি একদম ইজিলি মনে রাখতে পারবেন যে 87 হচ্ছে ছত্রভঙ্গের নির্দেশ, 88 হচ্ছে মানে 188 হচ্ছে আপনার বেসামরিক শক্তি প্রয়োগ, আর 129 হলো সামরিক শক্তি প্রয়োগ, ঠিক আছে? এইবার চলে যাবেন যে আপনার 33 ধারাতে। আপনারা নুইসেন্স পড়েছিলাম কত ধারাতে বলেন তো? দণ্ডবিধির কত ধারাতে নুইসেন্স পড়েছিলাম? গণ উৎপাত। এনিওয়ান দেখি কে বলতে পারেন? গণ উৎপাত বা নুইসেন্স পড়েছিলাম দণ্ডবিধির কত ধারাতে? এই ফৌজদারি কার্যবিধির 133-এ নুইসেন্সের কথা বলা হচ্ছে বা গণ উৎপাতের কথা বলা হচ্ছে। এখন দণ্ডবিধিতে আমরা পড়েছিলাম নুইসেন্সের কথা। এখন কারো যদি মনে থাকে তাহলে আমাকে বলেন দেখি। পড়িয়েছি তো, আপনারাও পড়েছেন, পরীক্ষাও দিয়েছেন, না দেখে বলবেন, এখন খুঁজে দেখবেন না। 268 ধারাতে, 268 ধারাতে দেখি, আমি একটু চেক করে দেখি আমি কি ভুল বললাম। ভুল তো হবে না এখন, তারপরেও হ্যাঁ 268 ধারাতেই আছে।
এবার দেখেন গণ উৎপাত সৃষ্টিকারী বস্তু অপসারণের জন্য শর্ত সাপেক্ষে নির্দেশ প্রদান করা, এটা দিতে পারবেন কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে জেলা ম্যাজিস্ট্রেট। এই যে এখন যে যে ধারাগুলো আমি পড়াচ্ছি এক্ষেত্রে কিন্তু আপনার এই ফৌজদারি কার্যবিধির অধীন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কিন্তু একটা অর্ডার একটা ক্ষমতা দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে, আমরা কিন্তু সেইগুলোর প্রতিফলন দেখতে পাচ্ছি। যেমন 133, 107 থেকে আপনার বাকি যেগুলো মুসলেখার বিধান আছে এগুলোতে, তারপরে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, ঠিক আছে, এগুলোতে কি করতে পারবেন, আবার 144 ধারার ক্ষেত্রে দিতে পারবেন, ঠিক আছে। এবার চলে যান এখান থেকে আপনার আর সেরকম কোনো কিছু পড়ার নাই। তারপর দেখবেন যে এই গণ উৎপাতের যে বিষয়টা এটা আপনার মহানগর এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়, মহানগর এলাকার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তারপরে চলে যান 142 ধারাতে ইনজাংশন পেন্ডিং ইনজুরি, ইনজাংশন পেন্ডিং ইনকোয়ারি, শুধুমাত্র এই 142 ধারার ইংরেজি টাইটেলটা পড়বেন। অনুসন্ধান হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা, এই 142 ধারার ইংরেজি টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আপনার 142 ধারার ইংরেজি টাইটেলটা পড়বেন, ভিতরে আর পড়ার দরকার নাই, টোটালি পড়ার দরকার নাই, শুধুমাত্র ইংরেজি টাইটেলটা পড়বেন, ঠিক আছে। ইংরেজি টাইটেলটা কি, ইনজাংশন পেন্ডিং ইনকোয়ারি, তাহলে অনুসন্ধান পর্যন্ত নিষেধাজ্ঞা, অনুসন্ধান পর্যন্ত নিষেধাজ্ঞা, ইনজাংশন পেন্ডিং ইনকোয়ারি, ঠিক আছে। 142 ধারাতে এই টাইটেলটা আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন, রাখতেই হবে আপনাদের। তারপরে আমরা 144 ধারাতে পড়াবো, আমি এই সেশনটা এখনই শেষ করব, শেষ করার পরে আমি আবার লিঙ্ক দিব, তখন আমরা 144 এবং 145 ধারা তার সাথে যতটুকু আমরা সম্ভব আমরা পড়ব। সুতরাং এখন আপনারা কি করবেন, আমি এখন আবার লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা দ্রুত চলে আসবেন, কেউ যেন মিসিং না হয়, ঠিক আছে।